636 খ্রিস্টাব্দের 20 আগস্ট সিরিয়ার ইয়ারমুক নদীর ধারে খাড়াগিরি খাত। একদিকে তৎকালীন বিশ্বের এক পরাশক্তি বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রায় 1.5 লক্ষ সুসজ্জিত সৈন্য, আর অন্যদিকে মাত্র 40,000 মুসলিম যোদ্ধা। মানে সংখ্যায় প্রায় 4 গুণ বড় এক বাহিনীর বিরুদ্ধে জয়টা তো প্রায় অসম্ভবই মনে হওয়ার কথা। কিন্তু যুদ্ধের 6ষ্ঠ দিনে বাইজেন্টাইন জেনারেল অবাক হয়ে দেখলেন তার বিশাল অশ্বারোহী বাহিনীর চোখের পলকে পদাতিক সৈন্যদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আর পালানোর যে একমাত্র পথটা ছিল সেটাও বন্ধ। এটা কোনো সাধারণ বিজয় ছিল না, এটা ছিল সেনাপতি খালিদ বিন ওয়ালিদের এক অবিশ্বাস্য রণকৌশলের মঞ্চায়ন। প্রশ্ন হলো, কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছিলেন তিনি? আজ আমরা উন্মোচন করব সেই মহাকাব্যিক রণকৌশলের পেছনের প্রতিভা। ঠিক আছে, চলুন তাহলে এই অসাধারণ উত্থানের পেছনের কারণগুলো এক এক করে দেখা যাক। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই নতুন সামরিক শক্তিটা জন্ম নিল, তাদের নেতারা ঠিক কেমন ছিলেন, কোন কৌশলের মাধ্যমে তারা ইতিহাস বদলে দিয়েছিলেন, আর কিভাবে ইয়ারমুকের যুদ্ধ এর এক দারুণ উদাহরণ হয়ে উঠল। যে কোনো মহাকাব্যিক বিজয়ের পেছনে কিন্তু একটা সুশৃঙ্খল বাহিনী থাকে। খালিদ বিন ওয়ালিদ যে সৈন্যদের নিয়ে ইয়ারমুকে লড়েছিলেন তারা আসলে কারা ছিলেন? চলুন প্রথম অধ্যায়ে দেখি কিভাবে এই সেনাবাহিনীটা গঠিত হয়েছিল, যা তাদের ভবিষ্যতের সমস্ত সাফল্যের ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। এখানে একটা যুগান্তকারী পরিবর্তন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। ইসলামের একেবারে শুরুর দিকে বাহিনীটা ছিল মূলত স্বেচ্ছাসেবকদের নিয়ে গড়া, যারা একটা অভিযান শেষ হলেই নিজেদের সাধারণ জীবনে ফিরে যেতেন। কিন্তু খালিফা ওমরের সংস্কারের পর এটা একটা পেশাদার স্থায়ী সেনাবাহিনীতে পরিণত হয়। এই সুশৃঙ্খল বাহিনী খালিদের হাতে সেই অস্ত্র তুলে দিয়েছিল যা দিয়ে তিনি ইয়ারমুকের মতো কঠিন একটা যুদ্ধ জিততে পেরেছিলেন। কিন্তু শুধু একটা পেশাদার সেনাবাহিনী তৈরি করাই কি যথেষ্ট ছিল, নাকি এর পেছনে আরও কিছু ছিল? একটা সেনাবাহিনীকে সত্যিকারের ভয়ঙ্কর শক্তিতে পরিণত করে তার নেতৃত্ব। চলুন এবার কমান্ডারদের দিকে একটু নজর ফেরানো যাক আর দেখি কিভাবে খালিদ বিন ওয়ালিদের মতো নেতাদের অনন্য গুণাবলী যুদ্ধক্ষেত্রে একটা নির্ণায়ক কারণ হয়ে উঠেছিল। তখনকার ঐতিহাসিক লেখাগুলো একজন নেতার জন্য এই বিশেষ গুণগুলোর ওপর খুব জোর দেয়। মানে একজন নেতাকে শুধু রণকৌশলবিদ হলেই চলতো না, তাকে হতে হতো একজন আদর্শ। খালিদের মধ্যে এই সব কিছুর এক অসাধারণ সমন্বয় ছিল। তার অটল বিশ্বাস সৈন্যদের অনুপ্রেরণা দিত, তার কৌশল শত্রুকে বিভ্রান্ত করত, আর তিনি সব সময় অন্য কমান্ডারদের সাথে পরামর্শ করতেন। এই গুণটাই ইয়ারমুকে মুসলিমদের বিচ্ছিন্ন দলগুলোকে এক করতে বিরাট সাহায্য করেছিল। ভাবুন একবার, ইয়ারমুকের যুদ্ধের ঠিক আগে বাইজেন্টাইন সেনাপতি বাহান এই প্রশ্নটা করেছিলেন খালিদ বিন ওয়ালিদকে। এই একটা প্রশ্নই বলে দেয় যে ইসলামিক কমান্ডারদের নিয়ে শত্রুদের মনে কতটা ভয় আর বিস্ময় কাজ করত। তারা যেন বুঝতেই পারছিল না কিভাবে বারবার তারা হেরে যাচ্ছে। আর খালিদের এই উত্তরটাই তাদের শক্তির আসল উৎসটা কি তা চমৎকারভাবে তুলে ধরে। তাদের আসল শক্তি কোনো জাদুকরী তলোয়ারে ছিল না, ছিল তাদের আদর্শের প্রতি অটুট বিশ্বাসে। আর এই বিশ্বাসটাই 40,000 সৈন্যকে 1.5 লক্ষ সৈন্যের সামনে নির্ভয়ে দাঁড় করিয়ে দিয়েছিল। সুতরাং মূল ব্যাপারটা হলো আদর্শ আর নেতৃত্বকে মেলানো হয়েছিল একেবারে নিখুঁত কৌশলের সাথে। আর সেই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রতিপক্ষকে অবাক করে দেয়া, মানে ওই যাকে বলে এলিমেন্ট অফ সারপ্রাইজ। ইসলামিক সামরিক নেতৃত্ব বুঝতে পেরেছিল যে বিজয় প্রায়শই নির্ভর করে শত্রু যা দেখছে তার ওপর নয়, বরং যা তারা ভাবতেও পারছে না তার উপর। গোপনীয়তাই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র, আর এর সবচেয়ে বড় উদাহরণও কিন্তু খালিদ নিজেই তৈরি করেছিলেন। ইয়ারমুকের যুদ্ধের আগে খালিদ যখন ইরাকে ছিলেন তখন খালিফা তাকে সিরিয়ায় যেতে বলেন। খালিদ এমন একটা পথ বেছে নিলেন যা ছিল অকল্পনীয়। 5 দিনের জনশূন্য মৃত্যু মরুভূমি। এই অসম্ভব যাত্রাপথে তিনি উটকে জলের আধার হিসেবে ব্যবহার করে সবাইকে অবাক করে দেন এবং সিরিয়ায় পৌঁছে বাইজেন্টাইনদের সব হিসাব নিকাশ ওলটপালট করে দেন। এটাই ছিল সারপ্রাইজ বা বিস্ময়ের চূড়ান্ত প্রয়োগ। যুদ্ধ তো শুধু তলোয়ার দিয়ে জেতা যায় না, মনের জোর দিয়েও জিততে হয়। যুদ্ধক্ষেত্রের কৌশলের বাইরেও তাই আরেকটা ফ্রন্ট ছিল, মনস্তাত্ত্বিক যুদ্ধ, যার লক্ষ্য ছিল শত্রুর লড়াই করার ইচ্ছাটাকেই ভেঙে দেওয়া। এটা ছিল এক অন্য ধরনের যুদ্ধ, যেখানে তলোয়ারের আগে কথার লড়াই হতো, যেখানে শত্রুর মনটাই ছিল প্রধান যুদ্ধক্ষেত্র। আর ইয়ারমুকের যুদ্ধের প্রথম কয়েকদিন কিন্তু
এর সাক্ষী ছিল। এই স্লাইডটা একবার দেখুন। বাম দিকে আধুনিক মনস্তাত্ত্বিক যুদ্ধের লক্ষ্য আর ডান দিকে পারস্যে মুসলিম দূতদের কৌশল। ইয়ারমুকেও ঠিক একই জিনিস দেখা যায়। যুদ্ধের প্রথম দিন মুসলিম যোদ্ধারা দ্বৈরথ লড়াইয়ে বাইজেন্টাইন অফিসারদের একে একে হারিয়ে তাদের মনোবল ভেঙে দেয়। এমনকি যুদ্ধের একটা পর্যায়ে যখন মুসলিম সৈন্যরা চাপের মুখে কিছুটা পিছু হটছিল, তখন শিবিরের নারীরাই তাদের তিরস্কার করে আবার যুদ্ধক্ষেত্রে ফেরত পাঠান। মোরাল বা মনোবলই ছিল যুদ্ধের অন্যতম নিয়ন্ত্রক। তাহলে ইয়ারমুকের সেই বিজয় আর খালিদের সেই কৌশলগুলোর স্থায়ী প্রভাব ঠিক কী ছিল, আর আজকের দিনে এগুলোকে কিভাবে দেখা হয়? আমরা যে নীতিগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নেই। এগুলো আধুনিক সামরিক একাডেমি আর যুদ্ধ বিশেষজ্ঞদের গবেষণার বিষয়। ইয়ারমুকের বিজয় মধ্যপ্রাচ্যে বাইজেন্টাইন শাসনের অবসান ঘটায় এবং বিশ্ব মানচিত্রকে বলতে গেলে চিরদিনের জন্য বদলে দেয়। এটা কিন্তু বিংশ শতাব্দীর একজন বিখ্যাত জার্মান জেনারেলের কাছ থেকে আসা এক বিস্ময়কর স্বীকারোক্তি। এটা প্রমাণ করে যে খালিদের সামরিক প্রতিভা কোনো নির্দিষ্ট সময় বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সর্বজনীন। খালিদ ইয়ারমুকে যে হ্যামার অ্যান্ড অ্যানভিল বা হাতুড়ি ও নেহাই কৌশলটা ব্যবহার করেছিলেন, যেখানে শত্রুকে এক দিক থেকে আক্রমণ করে অন্য দিকের প্রাকৃতিক বাধার দিকে ঠেলে দেওয়া হয়, তা আজও সামরিক পরিকল্পনার একটা ক্লাসিক উদাহরণ। প্রযুক্তি বদলাতে পারে, কিন্তু রণকৌশলের মূলনীতিগুলো হয়তো একই থেকে যায়। শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের ইয়ারমুকের বিজয় এটাই প্রমাণ করে যে সঠিক কৌশল, অদম্য নেতৃত্ব এবং অটল বিশ্বাস সংখ্যা বা প্রযুক্তির সীমাবদ্ধতাকে খুব সহজেই ছাড়িয়ে যেতে পারে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, যুদ্ধের ভাগ্য কি উন্নত অস্ত্রে নির্ধারিত হয়, নাকি একজন কমান্ডারের মস্তিষ্কে থাকা একটা ব্রিলিয়েন্ট ধারণা?